সবাইকে স্কুল ঘরে স্বাগতম। যারা অফলাইনে ক্লাস করছে তাদেরকে আমার অন্তরস্থল থেকে আরো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আজকে শুরু করছি বিজ্ঞান অধ্যায় 6 অষ্টম শ্রেণীর পরমাণুর গঠন। টপিক হচ্ছে যৌগ গঠন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঘনং লেখা আছে, তার মানে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে এই অধ্যায় থেকে এই প্রশ্নটাই আসবে, তাই লিখে রেখেছি 100% আসবে। এখন 1 থেকে 20 পর্যন্ত মৌলের যে তোমাদের একটা চার্ট আমি সন্ধে তোমাদেরকে মুখস্থর সুবিধার জন্য দিয়েছিলাম, তোমাদের কি ওই 20টা মৌল মুখস্থ হয়ে গেছে? সবার মুখস্থ হয়ে গেছে? একটু জোরে বলো, মুখস্থ হয়েছে কিনা? ইয়েস। যদি মুখস্থ হয় তাহলে আমি আজকে কোন 2টা মৌলের সাথে যৌগ গঠন হয় বা পরীক্ষাতে বেশি এসে থাকে সেটাই হচ্ছে এখানে লিখে রেখেছি। 1 সোডিয়াম অবলিক দিয়ে রাখছি ক্লোরিন, আর সোডিয়ামের সাথে ক্লোরিন এই 2টা কিভাবে যৌগ গঠন করে সেটাই আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো চলো, এই যৌগ গঠন জানার আগে তোমাকে ছোট্ট একটা শব্দের ব্যাখ্যা জানা থাকতে হবে, সেই ব্যাখ্যাটা একটু আমরা জেনে নেই। প্রথমে তোমাকে আয়ন এই জিনিসটা জানতে হবে। তোমাদেরকে এর আগের ক্লাসে কিন্তু বলা হয়েছিল যে আয়ন জিনিসটা কি। আয়নটা তোমাকে শর্টকাটে যদি তুমি মনে রাখতে চাও, আয়ন মানে কি প্লাস মাইনাস, তাহলে তুমি সংজ্ঞাটা কিন্তু খুব সহজেই দিতে পারবে। সংজ্ঞাটা হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু বা মূলককে কি বলা হয়? আয়ন বলা হয়। ধনাত্মক চার্জযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত, 2টা কথাই সংজ্ঞার মধ্যে থাকতে হবে। ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। এটা তোমাদের আগের ক্লাসে লেখানো হয়েছে, তাই এখন তোমাদের লিখতে হবে না। এখন এইটা একটু আলোচনা করে নিচ্ছি এই জন্য যেন যৌগ গঠনে তোমাদের প্রবলেম পড়তে না হয়। এবার আয়ন আবার 2 প্রকার, মনে আছে কি কি বলতো? 1 নাম্বার ক্যাটায়ন, 2 নম্বর অ্যানায়ন। ক্যাটায়ন কি তোমরা কি মনে আছে? তোমাদের ক্যাটায়নের সংজ্ঞা মনে আছে? ভেরি গুড। ক্যাটায়ন মানে যদি প্লাস হয় আর অ্যানায়ন মানে যদি মাইনাস হয়, তাহলে এখান থেকে তো আগের সংজ্ঞা যদি তোমরা পারো তাহলে তো এই সংজ্ঞাটাও খুব সহজেই বলতে পারবা। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলে? ক্যাটায়ন বলে। আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। যদি এই 3টা শব্দ যদি আমরা ভালো করে বুঝে থাকি তাহলে এই যৌগ গঠন ক্লাসটা নিতে আমাদের সুবিধা হবে। প্রথমে এটা আমাদের বুঝতে হবে। আরো একটা জিনিস আমাদের জানতে হবে, ইলেকট্রন বিন্যাস। তোমাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমি খুব সহজে শিখিয়ে দিয়েছি। ইলেকট্রনের 2n² সূত্র ছিল। কি সূত্র ছিল? 2n²। এইখানে তোমাকে আগে বুঝতে হবে 2 মানে কি নাম্বার নাকি সংখ্যা? দেখো এখানে 2 যেটা সেটাই থাকবে, এখানে n মানে হচ্ছে নাম্বার ধরা হয়েছে, নাম্বার। তার মানে এখানে যদি তোমাকে যততম কক্ষপথ বলবে ঠিক ওই n এর জায়গায় তত সংখ্যা বসবে। বলতো দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? তাহলে কি করবা? 2 গুণ n মানে দ্বিতীয় বলছি, তাহলে 2 স্কয়ার। তাহলে এখানে কত হবে? 2 × 2 = 4, 4 × 2 = 8। তার মানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? 2টা। আর আমি এখানে কততম কক্ষপথ বলেছি? দ্বিতীয়। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা। আচ্ছা, যদি আমি প্রথম কক্ষপথ বলতাম তাহলে কি হতো? তাহলে 2 গুণ 1 এর উপর স্কয়ার হবে, তাহলে কত হবে? 2 হবে। তার মানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকে। সর্বোচ্চ বলার উদ্দেশ্য এইটাই, বেশি নেওয়া যাবে না, তুমি কম নিতে পারবা। সর্বোচ্চ 8টা নিতে পারবে, কমও নিতে পারবে, কিন্তু 8টার বেশি নিতে পারবে না। আচ্ছা, যদি আমরা বলি তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? তাহলে এখানে 2 গুণ এখানে 3 হবে না? n মানে নাম্বার, কততম কক্ষপথ সেটা বুঝাইছে, তাহলে এটা স্কয়ার। তাহলে কত হবে? 18 হয় না? 3টা 2টা 3-এ কত হয়? 2টা 3-এ কত হয়? 9। আর 9 × 2 = 18। তোমাদের 8 এর জন্য এই 3টা কক্ষপথ পর্যন্তই দরকার আছে, কিন্তু চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার এমসিকিউতে আসে।
32টা থাকে, এটা তো তোমরা নিজেরাই বের করতে পারবা। দেখো যদি চতুর্থ কক্ষপথটা আমরা বের করি, 2 গুণ এখানে যদি 4 দেই তাহলে কত হয়? 2টা 4, 4 4 16, এখানে স্কয়ার আছে, 16 দুগুণে 32। এইরকম যদি আমি তোমাদেরকে বলি পঞ্চম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, এটা আমি আর বলবো না, মুরসালিন বলো পঞ্চম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? হিসাব করো কয়টা? 50টা থাকে। 2টা 5 5 25, 25 দুগুণে 50। ভেরি গুড, বসো। তার মানে আমরা এই জিনিসটা বুঝে গেলাম ইলেকট্রন বিন্যাস। এখন এটা তোমাদেরকে আমি চিত্রের সাহায্যে কিভাবে করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম ডায়াগ্রামের সাহায্যে। তো 1 থেকে 10 পর্যন্ত মৌলের জন্য কয়টা কক্ষপথ লাগে তোমাদের মনে আছে? বলো তো, আমার একটু বলো কয়টা? দুটো কক্ষপথ লাগে। আমি একটা দিয়ে এটা আবার দেখাবো। যেমন যার আমরা ইলেকট্রন বিন্যাস করব তার কি করব, আগে তার জন্য একটা ঘর দিব। এইটা কক্ষপথ না, এক একটা সার্কেল এক একটা কক্ষপথ বা শক্তি স্তর বা শেল। এখন সোডিয়াম 1 থেকে 10-এর ভিতরে আছে নাকি 11 থেকে 18-র মধ্যে আছে বলো? তাহলে 11 থেকে 18 যদি হয় তাহলে কক্ষপথ কয়টা লাগে? 3টা। তাহলে আমরা 3টা কক্ষপথ নিয়ে নিলাম, 1টা 2টা 3টা। এখন এটার ইলেকট্রন বিন্যাস করব, মানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি না জানি তাহলে যৌগ গঠন তো করতে পারবো না। এই জন্য আবার বেসিক থেকে শুরু থেকে আসতেছি। আজকের এই ক্লাসটা যে যেখান থেকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই খুবই উপকারী, একদম বেসিক থেকে দেওয়া হচ্ছে। তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথে কয়টা থাকে? ওই যে দেখো 2টা। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা নেওয়া যায়, দ্বিতীয় কক্ষপথে আমরা 8টা। এবং কোন সিস্টেমে নিতে হয়? এরকম প্লাস সিস্টেম, উপরে নিলে নিচে নিব, এই পাশে ডানে বামে নিলে ডানে নিব, মানে প্লাস সিস্টেম। ইলেকট্রন প্রথম কক্ষপথে উপর আর নিচে একটা একটা করে নিবা, দ্বিতীয় কক্ষপথে জোড়ায় জোড়ায় বসাবা, যদি জোড়া না থাকে তখন সিঙ্গেল বসাবা। কথা মনে থাকবে? এখন এইখানে 1 জোড়া নিলাম, এইখানে 1 জোড়া নিলাম, এইখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, 8টা হয়েছে, সর্বোচ্চ 8টা নেওয়া হয়েছে। এখন শেষ কক্ষপথে সব সময় তোমাকে মনে রাখতে হবে পারমাণবিক সংখ্যা। এই জন্য তোমাদেরকে বলেছি 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা তোমার ঠোঁটস্থ থাকতে হবে। তোমাদের ছন্দ দিয়ে দিয়েছিলাম, 1 থেকে 10 পর্যন্ত মৌল মনে রাখার টেকনিক দিয়েছিলাম। হাই হিলি, লিলির বিয়েতে বড় কাকা নানি ও ফুপুকে নিও। এই ছন্দের মাধ্যমে তুমি 10টা মৌল মনে রাখতে পারবে। এবং 11 থেকে 18 পর্যন্তর জন্য, 18 না 20 পর্যন্ত, 1 থেকে প্রথমে 10, তারপরে 11 থেকে 20-এর জন্য একটা ছন্দ বলেছিলাম। সোমবার মামা এলে চিকেন ফ্রাই, সাথে কোকা কোলা আনবে পটাইয়া কেলাইয়া। এই ছন্দের মাধ্যমে এটা শিখবে। এখন তোমরা কিভাবে মনে রাখবে সেটা তোমাদের ব্যাপার। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের একটু মজায় মজায় বিজ্ঞান শেখানোর। তো তোমরা আশা করি 20 পর্যন্ত শিখে গেছো। এখন পারমাণবিক সংখ্যা যদি তুমি না জানো তাহলে শেষ কক্ষপথে আর কয়টা লাগবে তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে পারমাণবিক সংখ্যা কিন্তু মুখস্থ করতে হবে, এটা ওই টেকনিকে। এখন আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, এই যে এখানে লিখে নেই 11, তাই না? এটা 11 নম্বর মৌল। এখন 10টা হয়ে গেছে, দেখো 11টা, তার মানে 2 8 এ 10। আর কয়টা নিলে শেষ কক্ষপথে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে? আর কয়টা লাগবে? এই একটা তোমার মন যেখানে চায় সেখানে বসাবা, বাট কোন সিস্টেমে? প্লাস সিস্টেমে। তুমি এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো। তাহলে এইখানে আমি নিলাম, দেখতে আরো সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা পেয়ে গেলাম। প্রথম কক্ষপথে কয়টা ছিল বলো তো? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা ছিল? 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা? 1টা। আমি একদম বেসিক থেকে শুরু করেছি, কারণ আজকে আমি সোডিয়াম এবং ক্লোরিনের যৌগ গঠনটা শেষ করেই ছাড়বো, ঠিক আছে? তাহলে ধারাবাহিকভাবে ইলেকট্রন বিন্যাস তোমাদের শিখিয়ে দিলাম। এইবার যদি 1 থেকে 10-এর ভিতরে থাকে তাহলে তোমাদের কয়টা কক্ষপথ নিতে হবে এমন একটা মৌলেরই দিলাম, নাইট্রোজেন। নাইট্রোজেনের জন্য একটা ঘর নিলাম, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, তার মানে 1 থেকে 10-এর ভিতরে আছে। তাহলে কক্ষপথ কয়টা লাগবে? 2টা। তাহলে আমরা 2টা কক্ষপথ নিলাম, 1টা
দুইটা, তাই না? এখন প্রথম কক্ষপথে আমরা সিঙ্গেল সিঙ্গেল নিব, এটা তো জানোই, তাই না? দ্বিতীয় কক্ষপথে এখন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যদি তুমি না জানো 7, তাইলে কি তুমি এটা পারবা? মুখস্থ রাখতে হবে। এইবার দেখো দুইটা নিয়েছি, 7 হতে আর কয়টা লাগে? সেই কয়টাই শেষ কক্ষপথে যাবে, 5টা না? তাহলে জোড়ায় জোড়ায় তুমি আগে নিয়ে নাও, এই যে জোড়ায় জোড়ায় নিলা আর এখানে একটা দিয়ে দিলা, এটাই নাইট্রোজেনের কি ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে হবে 2 এবং 5, এটা হচ্ছে নাইট্রোজেনের। বলো স্যার, আপনার এখানে স্যার এই প্রথমে আসলে অনেকগুলো কক্ষপথ নিয়েছেন স্যার, আর এখানে এত কম কক্ষপথ। তুমি মনোযোগ ছিল না, ঠিক আছে? এটা 1 থেকে 10-এর ভিতরে হলে 2টা কক্ষপথ লাগে। এটা নাইট্রোজেন 7, 1 থেকে 10-এর ভিতরে হলে যে কোনো মৌল হলে সেটা কি হবে? কক্ষপথ 2টা নিতে হবে। আমি ফ্লোরিনেরটা বলো, আমি তো ফ্লোরিনের সাথে করাবো। ফ্লোরিনের কত বলো তো? ফ্লোরিন 9, তাহলে এখানে ফ্লোরিনের কথা বলে দিবে না, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা মুখস্থ থাকতে হবে। তাহলে ফ্লোরিনের জন্য আমি একটা কি কিনলাম? ঘন নিলাম। এটা তো 1 থেকে 10-এর ভিতরে, তাইলে কি হবে? 1 থেকে 10-এর ভিতরে হলে 2টা কক্ষপথ, 1টা 2টা, তাহলে প্রথম কক্ষপথে 2টা। এখন ফ্লোরিনের কত? 9 না? তাহলে 2টা তো নিলে আর কয়টা নিলে 9টা হয়? 7টা। তাইলে তুমি 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 3 দুগুণে 6, আর একটা নেওয়া যাবে 7টা। তার মানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তাহলে 2 7। আজকে আমার আলোচ্য বিষয় আমি যা বোঝানো হয়ে গেছে বুঝাইছে, এখন সরাসরি চলে যাব যৌগ গঠনে। আজকে সোডিয়ামের সাথে ফ্লোরিনের যৌগ গঠন করব, তাই শুরু থেকে তোমাদেরকে ধারাবাহিকভাবে নিয়ে আসলাম যেন এখানে করতে গেলে যেন আটকে না যায়। এইবার কি আমরা সোডিয়ামের সাথে ফ্লোরিনের যৌগ গঠন দেখাতে পারি? এখন কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। আগে তোমাকে যেই জিনিস মুখস্থ রাখতে হবে সেটা মুখস্থ রাখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত হলে 2টা কক্ষপথ, 11 থেকে 18 হলে 3টা কক্ষপথ, 19 এবং 20তমটার মৌলের জন্য 4টা কক্ষপথ লাগবে। এগুলো প্রত্যেকটা তোমাদেরকে শেখানো হয়েছে, আবার রিপিট হচ্ছে। তোমরা নতুন নতুন, তাই তোমাদের কাছে মনে হচ্ছে জটিল, কিন্তু জটিল না। একটু মনোযোগ দাও ক্লাসে, তোমরা বুঝতে পারবা। এইবার দেখো আমরা টার্গেট কি, আজকে এইটা নিয়ে এখনো কি কথা বলছি? এত কিছু না জানলে তুমি এটা করতে পারবা না, সব বোঝানো শেষ। এখন যৌগ গঠন করতে গেলে ইলেকট্রন বিন্যাসের প্রয়োজন হয়। অলরেডি আমরা সোডিয়াম আর ফ্লোরিনেরটা নিয়ে নিয়েছি, এখন আমরা যৌগ গঠন করব। যৌগ গঠন করলে প্রথমেই তোমার যেই সৃজনশীলটা আসবে সেখানে এইরকম চিত্র ব্যবহার করবে, বাট এখানে সোডিয়াম লেখা থাকবে না। যে কোনো লেটার ব্যবহার, A B C অথবা P Q, অথবা শুধুমাত্র কোনো প্রতীক ব্যবহার করতে পারে, অথবা পারমাণবিক সংখ্যাও বলতে পারে, কিন্তু মৌলের নাম বলবে না। তাহলে মনে করো আমরা জ্ঞানমূলকে বুঝতে পারছি যে সোডিয়াম, A চিত্র সোডিয়াম আর B চিত্র ফ্লোরিন। A এবং B কি যৌগ গঠনে সক্ষম? ব্যাখ্যা করো। এরকম চিত্র দিছে, এই যে এটা আর এটা, এটাই সৃজনশীলের প্রশ্ন। সবকিছুই করে করে দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা বানাইলাম, শুধু সোডিয়াম, এটা লেখা থাকবে না। ইলেকট্রন সংখ্যা কাউন্ট করে তুমি বুঝতে পারবা যে এটা সোডিয়াম, এটা হচ্ছে ফ্লোরিন। তার মানে জ্ঞানমূলকে লিখবা উদ্দীপকের চিত্র A হচ্ছে সোডিয়াম এবং B হচ্ছে ফ্লোরিন। নিচে এই দুটি মৌল যৌগ গঠন করে কিনা তার নিচে আমার পক্ষে যুক্তি দেওয়া হলো। এখন আমরা এটা করতে গেলে প্রথমে কি আসে? ইলেকট্রন বিন্যাস। কার? ওখানে লিখে রাখছি, আমরা আবার লিখবো। এবার দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি? সোডিয়ামের 11 না? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আগে তোমাকে এবার 2 8 1, এটা যেন মুখস্থ না করো, ওই যে টেকনিক শিখিয়ে দিছে ওইভাবে বের করতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে যে সোডিয়াম 2 8 1, ম্যাগনেসিয়াম 2 8 2, অ্যালুমিনিয়াম 2 8 3, সিলিকন 2 8 4, তারপরে ফসফরাস 2 8 5। খুবই ইজি, কিভাবেই করে একটা পারলে বাকিগুলা পারা যায়, সেগুলা শেখানো হয়েছে। এখন একটু স্পেস দিয়ে আমরা লিখবো কাঠটা। ফ্লোরিনের দেখো কত, ফ্লোরিনের কত বলো তো? ফ্লোরিনের হচ্ছে 2 7। এখন একটা ইম্পর্টেন্ট, প্রথমে ইলেকট্রন বিন্যাসের এটা শীট তো দিয়ে দিছি, শীটে সব ব্যাখ্যা দেওয়া আছে। 2 আর 7 9 হবে, 2 আর 7 9। এখন দেখো এই ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথটা তোমাকে খেয়াল করতে হবে। শেষ কক্ষপথে 1 আছে আর এটায় 7 আছে। আমি তোমাদেরকে একটু বলে দিয়েছিলাম, যদি শেষ কক্ষপথে 2 এবং 8 দ্বিত্বক এবং অষ্টক, এই 8টা এবং 2টা মৌল ইলেকট্রন থাকে, তাহলে সেটা স্থিতিশীল, মানে অনেক শক্তিশালী।
স্থিতিশীল বা শক্তিশালী। কিন্তু এই দুইটা ছাড়া যদি কোনো সংখ্যা থাকে, ইলেকট্রন সংখ্যা, তাহলে সেটা হবে অস্থিতিশীল। অস্থিতিশীল মানে দুর্বল। বলতো এই দুটাই কি স্থিতিশীল নাকি অস্থিতিশীল অবস্থায় আছে? অস্থিতিশীল আছে। এখন অস্থিতিশীল থাকলে তাকে স্থিতিশীল করতে হবে, যৌগ গঠনে এই জিনিসটাই তুলে ধরতে হবে। যেহেতু এটাও অস্থিতিশীল এটাও অস্থিতিশীল, একটা কাজ করলে এই অধ্যায়ে আমরা দেখতে পারি যে ইলেকট্রন কি করে আদান প্রদান করে স্থিতিশীল অস্থিতিশীল স্থিতিশীল হয়ে যায়, দুর্বল শক্তিশালী হয়ে যায়। তাহলে আমাদের টার্গেট এখন কি? এই ইলেকট্রন যদি ছেড়ে দেয়, এটা তোমরা খাতায় নোট করবে, ইলেকট্রন ছাড়লে কি হয়? তার মাথার উপরে প্লাস চিহ্ন হয়। যে ছাড়ে, ডোনেট করে, দান করে দেয়, তার মাথার উপরে প্লাস হয়। কয়টা? যে কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে সেই কয়টা তার মাথার উপরে প্লাস হবে। যদি একটা ছাড়ে, একটা ছাড়লে একটা প্লাস, কিন্তু যদি দুইটা ছাড়ে, তুমি কি এরকম দুইটা প্লাস দিবা নাকি 2 লিখে প্লাস দিলে ভালো হবে? এখন যদি 5টা ইলেকট্রন ছেড়ে দেয় কখনো, তাহলে কি 5টা এরকম করে প্লাস লিখবা? সময় নষ্ট করবা? অনেক সময়ের ব্যাপার, তাই 5 লিখে প্লাস লিখবা। অনুরূপ ভাবে যদি 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি 5টা মাইনাস চিহ্ন দিবা? যে গ্রহণ করে সে ঋণ, তার মানে তার মাথার উপরে মাইনাস চিহ্ন হবে। যে কয়টা ইলেকট্রন ছাড়বে সেই কয়টা তার মাথার উপরে মাইনাস হবে। তাহলে 5টা ছাড়লে 5 লিখে মাইনাস লিখবা। একটা হলে শুধু সিঙ্গেল প্লাস মাইনাস ইউজ করবা, আর বাকিগুলা 2 থেকে শুরু হলেই 2 প্লাস বা 2 মাইনাস ইউজ করবা। ঠিক আছে, এখন এটুকু বোঝানো শেষ। এইবার আমরা দেখব সোডিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনটা কি করবে? ছেড়ে দিবে। কম ইলেকট্রন সবসময় বেশি ইলেকট্রনকে ছাড়বে, এটাও মাথায় রাখবা। কম ইলেকট্রন বেশি ইচ্ছা করলে স্যার আমি এই 7টা ওরে দিয়ে দেবো। তোমার কাছে যদি 5 লাখ টাকা চায় তোমার বন্ধু, তুমি দিবা না? 5 টাকা চাইলে হয়তো দিতে পারো, তাও দিবা কিনা সন্দেহ, এই যুগে দেয় না। তার মানে ইলেকট্রন কমটাকে ছাড়লে কষ্ট কম, আর বেশিটা দিতে কষ্ট বেশি, তাই দিবে না। নিয়ম অনুযায়ী লজিক্যালি তোমাকে কম ইলেকট্রনটাই বেশি জনকে দিয়ে দিয়ে তাকে স্থিতিশীল করবা, তুমি নিজেও স্থিতিশীল হতে পারবে। দেখো কি হয়েছে ঘটনা। এই একটা ইলেকট্রন কাকে দিয়ে দিচ্ছে? ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। তাহলে প্লাস অন, এখানে যুক্ত হইলো না? যুক্ত হয়েছে। তাহলে কত হয়ে গেল? 8টা হয়ে গেছে। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এই একটাতে চলে গেছে, এখন এর শেষ কক্ষপথে কয়টা হয়েছে? শেষ কক্ষপথেও 8টা হয়েছে। এখন কি দুইজন স্থিতিশীল হয়ে গেল না? এখন একটা কথা আছে, আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। সে তার শেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করে ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়নে রূপ ধারণ করে। এইটা কেমন করে হয় এইবার দেখো। সোডিয়াম একটা ইলেকট্রন কি করতেছে? ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার জন্য কি হয়? মাইনাস। এইখানে কিন্তু মাইনাস হবে। তাহলে কয়টা ইলেকট্রন? একটা। এই যে এখানে কোনো কিছু না থাকলে 1 ধরতে হয়, তোমাদের জন্য দিয়ে দিলাম একটা ইলেকট্রন। ঠিক আছে, সুবিধার জন্য দিয়ে দিলাম। একটা ইলেকট্রন ছেড়ে দিছে, এটা আমি কেবল দেখালাম। আর ছেড়ে দেওয়ার পরে ধনাত্মক আয়ন তথা ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়ন হলে তার মাথার উপরে কি হয়ে যাবে? প্লাস। কয়টা প্লাস হবে? কয়টা ছাড়ছে? একটা। তার মানে এখানে সোডিয়ামের উপরে কি হবে? একটা প্লাস চিহ্ন হবে। অনুরূপ ভাবে ওই ত্যাগকৃত ইলেকট্রনটি ফ্লোরিন কি করবে? গ্রহণ করবে। এইবার এইখানে আমরা লিখব এটা ফ্লোরিন। ফ্লোরিন কি করবে? একটা ইলেকট্রন তো যুক্ত হয়েছে, যুক্ত হইলে কি এখানে হবে? প্লাস হবে। এইবার ইলেকট্রন কয়টা গ্রহণ করছে? একটা। ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাই মাইনাস দিচ্ছে, ওইটা আবার অন্য কিছু ভাইবো না। এবার তীর চিহ্ন দিয়ে লিখবে একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে ফ্লোরিনের মাথার উপর কি হবে? মাইনাস। এইটা কি হলো? ফ্লোরিন তার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন ছিল, ওই সোডিয়ামের একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে তার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল কত? 2, 8, 8। তার মানে কি সেও স্থিতিশীল হয়ে গেছে। এবং কার নিকটবর্তী, কার কোন মৌলের কাঠামো গঠন করেছে বলতো? 2, 8 কার? নিয়নের না? আমরা জানি যে নিয়নের কত? 10। তাহলে একটা ছাড়ার মাধ্যমে এখানে 2, 8 হয়েছে। তার মানে এখানেও কি নিয়নের ইলেকট্রন কাঠামো গঠন করে সোডিয়াম, আর অপরদিকে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে সেও নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, এই দুটোই নিষ্ক্রিয় গ্যাস, এই নিয়নের ইলেকট্রন কাঠামো গঠন করে এবং দুজনই স্থিতিশীলতা অর্জন করে। এতক্ষণ হচ্ছে বেসিক বুঝাইলাম। এখন যৌগ
করব মেইন জিনিস বুঝে গেছি, কখন ক্যাটায়ন হয় কখন অ্যানায়ন হয় এই জিনিসটা পর্যন্ত বুঝছো। এই জন্য আমি তোমাদের বলছিলাম আয়ন ক্যাটায়ন অ্যানায়ন এই জিনিসটা যদি না বোঝো তাহলে এটা বুঝবো না। একদম ধারাবাহিকভাবে আজকের ক্লাসে ধীরে ধীরে তোমাদেরকে ভিতরে নিয়ে আসতেছি। এইবার আমরা যৌগ গঠন ওই যে প্লাস যোগ করব, দেখো কোনটার সাথে যোগ করব, এটা আর এইটা এখানে আমরা সুন্দরভাবে তুলে ফেলি। এন এ এই যে একটা ইলেকট্রন, এটা না দিলেও হয়, এইখানে হবে Na প্লাস আর এইখানে হবে ফ্লোরিন, ঠিক আছে, এটা প্লাস হবে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এইখানে কি হবে ফ্লোরিন মাইনাস। এবার যোগ করো, এই যে প্লাস মাইনাস এটা কাটা, আমি বোঝানোর জন্য কেটে দিলাম, না কাটলেও হবে। তাহলে এইখানে আমরা লিখতে পারি Na প্লাস এ, তীর চিহ্ন দাও, এখানে Na প্লাস এফ মাইনাস। এখন যেহেতু Na প্লাস ক্যাটায়ন আর এফ মাইনাস এটা হচ্ছে অ্যানায়ন, প্লাস মাইনাস যেখানে আছে সেখানেই আকর্ষণ বল কাজ করে, আর এই আকর্ষণ বলের ফলে দুজন মনে করে প্লাস মাইনাস মিশে প্লাস মাইনাসটা উঠে গেল, উঠে যায় কি হয়ে যাচ্ছে, আমরা বাল এখানে লিখে দেবো NaF। এখন ও একটা সহন একটা সুন্দর একটা প্রশ্ন করছিল, সেই প্রশ্নের উত্তরটা এখন আমি দিচ্ছি। এটা নামকরণ কিভাবে মনে রাখতে হয়, এই নামকরণটা মনে রাখার জন্য অষ্টম অধ্যায় পড়তে হবে। ওইটা কোন রাসায়নিক বিক্রিয়া, যত বড় বিক্রিয়া হোক না কেন, সংকেত হোক না কেন, ওই অধ্যায় যখন পড়াবো আরো ডিটেলস তোমরা জানতে পারবা। এখন যদি এই ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা করি তাহলে এই ভিডিও অনেক লং হয়ে যাবে। তাই এইটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটার উত্তর আরো সহজ করে দিব। এগুলোর কেন নাম হয় ছোট্ট করে এখানে বলতেছি। সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম কি ধাতু, তার ফ্লোরিন হচ্ছে অধাতু, ফ্লোরিন কি অধাতু। তাহলে পৃথিবীতে যত গ্যাসীয় পদার্থ আছে ওইগুলাই অধাতু। আর সোডিয়াম যেই ধাতু, যেই মৌলের শেষে আম কথা থাকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এরকম আমযুক্ত মৌলগুলাকে বলা হয় ধাতু। তাহলে ধাতু আর অধাতুর মধ্যে যৌগ গঠন ঘটেছে এখানে, তাই না? তার মানে কি এই ধাতু আর অধাতু, সোডিয়াম কখনো ধাতুর নামের পরিবর্তন হয় না, অষ্টম অধ্যায়ে লেখা আছে সোডিয়াম সোডিয়ামই আছে, এটার কি নাম পরিবর্তন হয়েছে? এইবার যেই জিনিসটা তুমি প্রশ্ন করছিলে সেটার উত্তর এখন পেয়ে যাবা। ফ্লোরিন এটা তো অধাতু, আমরা জানি অধাতুর শেষে আইড কথা যুক্ত হয়, কি আইড কথা যুক্ত হয়। তাহলে ফ্লোরিন এটার শেষে যদি আমরা আইড কথা যুক্ত করি, ফ্লোরিন থেকে ফ্লোরাইড, এই এইটার যৌগটার নাম হয়েছে NaF, সোডিয়াম ফ্লোরাইড। অনুরূপভাবে NaCl এটারও একই সিস্টেমে একটা বুঝলে NaCl এরটাও করা সম্ভব না, সেম হবে, শুধু এইখানে কি হবে, সোডিয়ামটা এটাই থাকবে, ফ্লোরিনের জায়গা ক্লোরিন হবে, একটা দিয়ে সব বুঝাই দিচ্ছি। তার মানে এইখানে কি হবে Cl মাইনাস হবে, আর যখন এইটা করব এইখানে শুধু Cl হবে, এইখানে Cl মাইনাস হবে, আর এখানে NaCl মাইনাস, তারপরে এখানে কি হলো যৌগ গঠনটা হয়ে গেছে NaCl। অনুরূপভাবে দেখো সোডিয়াম যদি ধাতু হয় ওর নামের কোনো পরিবর্তন হবে না, আর ক্লোরিন এটা অধাতু, এটার সাথে আইড কথা যুক্ত করলে কি হয় ক্লোরাইড, এই যৌগটার নামকরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমার মনে হয় আজকে যৌগ গঠনটা, এর আগে দুইটা ক্লাস নিয়েছিলাম অনেকেই ভালো করে বোঝো নাই, আজকে মনে হয় আরো ভালো বুঝতে পেরেছো, সবার চোখ দেখলে একটু ভালো লাগতেছে, মনে হয় বুঝতে পেরেছো। এখন তোমরা বলো আজকে যৌগ গঠন 4-এ 4 পাবা, স্কুলের যে টিচারই প্রশ্ন করুক যৌগ গঠন দিয়ে আর কোনোদিনও প্রবলেম হওয়ার কথা না। তারপরও যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে বলবা, খাতায় ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আজকের বিজ্ঞান ক্লাসটা এখানেই শেষ, এরপরে আমরা আরেকটা ক্লাস শুরু করব। আল্লাহ হাফেজ।